সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি পবিত্র ঈদুল আজহার পরে তোমরা সবাই সুস্থ শরীরে সর্বদিক দিয়ে তোমরা ভালো আছো। ঈদুল আজহার আগে আমি তোমাদের সাথে অনেকগুলো বিষয়ে ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। এরপরে ঈদুল আজহার পরে আজকেই প্রথম ক্লাস। আশা করি সেই ক্লাসগুলো তোমরা অনেক যত্ন সহকারে দেখছো এবং উপকৃত হচ্ছ। তোমরা জানো বা তোমরা দেখেছো, অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, আমি দেখেছি। আমরা ষষ্ঠ অধ্যায়ের তোমাদের যে ডিমান্ড ছিল, ষষ্ঠ অধ্যায়ের আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন, সেগুলোর উপর পরিপূর্ণ ক্লাস আমরা করেছি এবং আমার বিশ্বাস সেই বিষয়গুলোর উপর কারোই কোনো অপূর্ণতা নেই। আজকে অমাধ্যম অনুমানের প্রক্রিয়া শেষ করে আমরা সিস্টেমেটিকভাবে এখন আমরা মাধ্যম অনুমানে যাব এবং মাধ্যম অনুমান নিয়ে আমরা কথা বলব। মাধ্যম অনুমান নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে সেইখানে তোমাদের আবারও একটু পিছনের দিকে যেতে হবে। সেটা হচ্ছে, মাধ্যম অনুমানে আমরা যখনই যাব তখন তোমাদের সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তা না হলে তোমাদের মাধ্যম অনুমান অর্থাৎ সহানুমানে আমরা যখনই যাব, ন্যায় অনুমান বা সহানুমানে যখনই যাব, তখন তোমরা একটা হোঁচট খাবে। তো আমি তো সেভাবে পড়াতে অভ্যস্ত নই, তোমরা সবই জানো। তো এই কারণে মাধ্যম অনুমান অর্থাৎ সহানুমানের ক্লাসটাতে যাওয়ার আগে আজকে আমি তোমাদের সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যের উপর সংক্ষিপ্ত একটি ক্লাস নিচ্ছি। এতে তোমরা পরিপূর্ণভাবে এই ক্লাসটা দেখবে। এরপরেই আমি মাধ্যম অনুমানে চলে যাব এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমার বিশ্বাস মহান রব্বুল আলামিনের উপর আস্থা রেখে বলছি, ওনার সহযোগিতা পাইলে আমি 1 বাই 1 চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য আমি ক্লাসগুলো আপলোড করব। তো আসো আমরা জেনে নেই যে সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যটা কী বা কত রকম, বা সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যের ডিটেলস আমরা জেনে নিই। দেখো, এখানে আমি লিখেছি, এটা তোমরা জানো যে আমি যুক্তিবিদ্যার প্রথম পত্র নিয়ে কথা বলছি, প্রথম পত্র ফার্স্ট পার্ট নিয়ে কথা বলছি এবং যতগুলো ক্লাস হয়েছে সবগুলি ফার্স্ট পার্টের উপর। আজকেও সেই ফার্স্ট পার্টের যুক্তি বাক্যের যে প্রকারভেদ, আমি ইতিমধ্যেই কিন্তু গুণ অনুসারে যুক্তিবাক্যের প্রকারভেদ, পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের প্রকারভেদ, যৌথ গুণ পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের প্রকারভেদ, এগুলো ডিটেলস তোমাদের করেছি, ডিটেলস আলোচনা করেছি। আজকে সেই যুক্তিবাক্যের প্রকারভেদেরই একটি প্রকার, সেটা হচ্ছে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য, অ্যাকর্ডিং টু রিলেশন। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য অ্যাকর্ডিং টু রিলেশন। প্রথমেই দেখো, আমি দুটো বক্স করেছি। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য প্রথমত দুরকম। একটি হচ্ছে কি লিখেছি আমি, নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য, ক্যাটেগরিক্যাল বা নন কন্ডিশনাল। মাইন্ড ইট, রিমেম্বার ইট। নিরপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য, যেটার ইংরেজি হচ্ছে ক্যাটেগরিক্যাল বা নন কন্ডিশনাল প্রপোজিশন। আর একটি হচ্ছে সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি কন্ডিশনাল প্রপোজিশন। এই যে কন্ডিশনাল, নন কন্ডিশনাল, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু তোমরা অনেক আগে থেকে পরিচিত। যে হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে শর্ত দিয়ে কথা বলো কেন, কন্ডিশনাল কথা বলো কেন, নন কন্ডিশনে আসো। এই বিষয়গুলো তোমরা জানো। তাহলে আমরা প্রথমে জানলাম যে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য দুরকম। একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, সেটা দিয়ে আরেকটি বাংলা প্রতিশব্দ হচ্ছে কি, শর্তহীন যুক্তিবাক্য, যেটাকে বলা হচ্ছে ক্যাটেগরিক্যাল বা নন কন্ডিশনাল প্রপোজিশন। আর হচ্ছে সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য, যেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রপোজিশন। তো এতটুকু তোমরা শিখলা। এরপরে আমি ডিটেলস যাব। নিরপেক্ষ যুক্তিবাক্য কাকে বলে উদাহরণ দিয়ে আমি ডিটেলস করব, এবং সাপেক্ষ যুক্তিবাক্য কাকে বলে এবং সেগুলোকে আমি ডিটেলস করব। দেখো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দেখেছি যে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য দুরকম। একটি হচ্ছে নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য, আর একটি সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য। এবারে আমরা ডিটেলস করব যে নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য কাকে বলে এবং উদাহরণ দিয়ে সেগুলো আমরাকে বুঝবো। এবং এই যে এখানে তোমরা বুঝবা, সেই বোঝার বিষয়টা কিন্তু পরবর্তী
মাধ্যম অনুমানে গিয়ে কিন্তু তোমাদের অনেক অনেক হেল্প করবে। এইখানে যদি কেউ কারো ল্যাকিং থাকে তাহলে ওইখানে গিয়ে তোমাদের সমস্যায় পড়তে হবে। এই কারণে কিন্তু আমি এইখানে আসছি, সরাসরি মাধ্যম অনুমানে যাইনি। কাজেই আমি কেয়ারফুলি তোমাদেরকে এই ক্লাসটাকে রিসিভ করার জন্য আমি বলছি। দেখো, আমি বলছি যে নিরপেক্ষ বা শর্তহীন যুক্তি বাক্য বা ক্যাটেগরিক্যাল বা নন কন্ডিশনাল প্রপোজিশনটা কাকে বলে আমি লিখেছি, আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমাদের বইতে যেতেই হবে না। যে যুক্তি বাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যেকার সম্পর্কটা শর্তহীনভাবে প্রকাশ পায় তাকে নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য বলে। উদ্দেশ্য এবং বিধেয়, আমরা জানি যুক্তিবাক্যের অংশ হচ্ছে তিনটি, একটি উদ্দেশ্য পদ, একটি বিধেয় পদ, তার মাঝখানে সংযোজক। এই উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যেকার একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য প্রকাশ পায়। সেই স্টেটমেন্ট বলি, বক্তব্য বলি, বিবৃতি বলি, যাই বলি না কেন, সেই বিবৃতিটা বা বক্তব্যটা যদি শর্তহীনভাবে, নন কন্ডিশন ভাবে প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা নিরপেক্ষ যুক্তিবাক্য বলবো। পরিষ্কার, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে স্টেটমেন্টটা, যে বক্তব্যটা, যে বিবৃতিটা প্রকাশ পাবে, সেটা যদি শর্তহীনভাবে প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ বা শর্তহীন। এখানে লেখাই আছে শর্তহীন যুক্তিবাক্য বলবো। যেমন ঘাস হয় সবুজ, তোমরা জানো ঘাস হয় সবুজ। এখানে কি আছে? ঘাস হয় সবুজ। এখানে এইটা আমার উদ্দেশ্য পদ, এইটা আমার বিধেয় পদ। দেখো, এই উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যেকার যে একটা সম্বন্ধ, ঘাস যে সবুজ, সেই যে বক্তব্যটা প্রকাশ পেয়েছে, এখানে কি কোনো শর্ত দিয়ে প্রকাশ পেয়েছে? না, কোনোই শর্ত নাই। ঘাস সবুজ, এটা একদম নিরপেক্ষভাবে বলা হয়েছে, কোনো শর্ত আরোপ করে বলা হয়নি। অনুরূপভাবে বলা হয়েছে মধু হয়, অনুরূপভাবে এটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ, এটা আমার বিধেয় পদ। মধু হয় মিষ্টি। এই যে মধু এবং মিষ্টি, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই দুটি পদের মধ্যেকার যে একটা বক্তব্য প্রকাশ হয়েছে, সেখানেও কিন্তু কি করা হয়নি? কোনো শর্ত আরোপ করে কিন্তু বলা হয়নি। একটা এর মধ্যেকার যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা শর্তহীনভাবে প্রকাশ পেয়েছে। আবার বলা হয়েছে 2 যোগ 2, অর্থাৎ 2 যোগ 2 হয় কত? 4। তাহলে এটা আমার উদ্দেশ্য, এটা আমার বিধেয়। এটার মধ্যেও যে সম্বন্ধটা প্রকাশ পেয়েছে সেটা শর্তহীনভাবেই প্রকাশ পেয়েছে। এরপরে আমি আমার কলেজের নাম লিখেছি সরকারি হাজী কোরপালি মেমোরিয়াল কলেজ। এটা আমার উদ্দেশ্য পদ। তোমরা জানো যে উদ্দেশ্য পদ আমরা কিভাবে আইডেন্টিফাই করি? বলে স্যার সংযোজকের, এই যে সংযোজক, এটা সংযোজকের আগে যা থাকবে সেটা হবে আমার উদ্দেশ্য পদ, আর সংযোজকের পরে যা থাকবে সেটা আমার হবে বিধেয় পদ। তাহলে এই উদ্দেশ্য পদ এবং এই বিধেয় পদ, এই পদ দুটির মধ্যেকার যে একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য সেটা প্রকাশ হয়েছে, সেটা শর্তহীনভাবেই প্রকাশ পেয়েছে। এর মধ্যে কোনো শর্ত নেই, একদম নিরপেক্ষভাবে সেটা প্রকাশ পেয়েছে। এই কারণে এই যতগুলো এক্সাম্পল আমি দেখালাম সবই কি নিরপেক্ষ যুক্তিবাক্যের উদাহরণ। এরপরে দেখো, আমি একটি নেগেটিভ যুক্তিবাক্য বলেছি, বা নয়ার্থক বা নেতিবাচক বা নাবাচক যুক্তিবাক্যের কথা বলেছি। সেটা কি? লোহা নয় তরল। লোহা এটা আমার উদ্দেশ্য পদ, এই তরল এটা আমার বিধেয় পদ। এখানে নয়, এটা আমার সংযোজক, এটা নেতিবাচক, নাবাচক বা নেগেটিভ প্রপোজিশন। তাহলে দেখো লোহা এবং তরল, এই উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যেকার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাও কিন্তু শর্তহীনভাবেই প্রকাশ পেয়েছে, শর্তহীনভাবেই প্রকাশ পেয়েছে, নন কন্ডিশন ভাবে প্রকাশ পেয়েছে। যে বক্তব্যটা, এর মধ্যে কোনো কিয়া নাই, কোনো শর্ত নাই, কোনো কন্ডিশন নাই। এ কারণে এটাও আমার কি নিরপেক্ষ বাক্য বা শর্তহীন যুক্তিবাক্য। এরপরে আমি বলেছি কি? মানুষ নয় দেবতা, এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এটা সংযোজক। এই মানুষ এবং দেবতা এর মধ্যেকার যে একটা সম্বন্ধ প্রকাশ পেয়েছে, সেই সম্পর্কটা, সেই সম্বন্ধটা, সেই স্টেটমেন্টটা, সেই বক্তব্যটা, যাই বলি না কেন, সেটাও কিন্তু শর্তহীনভাবেই প্রকাশ পেয়েছে। এর মধ্যে কোনো শর্তের কথা বলা হয়নি। এই কারণে এই এক্সাম্পলগুলোকে আমরা কি বলবো? নিরপেক্ষ যুক্তিবাক্য বলবো। তাহলে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যে প্রথমত কি? নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য কাকে বলে? একদম আমি এখানে কোড করে রেখেছি, দেখো আমি কোড করে দিয়েছি। উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্কটা যদি কোনো শর্তের উপর নির্ভরশীল না হয়, নন কন্ডিশন হয়, তাহলে তাকে আমরা কি বলবো? নিরপেক্ষ যুক্তিবাক্য বা শর্তহীন যুক্তিবাক্য বলবো। আসো এরপরে আমরা জানবো সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য। দেখো, আমরা
সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের প্রথম প্রকার আমরা শেষ করেছি। এখন আমরা শিখব দ্বিতীয় প্রকার যুক্তিবাক্য, সেটি হচ্ছে সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য, যেটাকে বলা হয় কন্ডিশনাল প্রপোজিশন। আমি সংজ্ঞা এবং উদাহরণে যা লিখেছি সেটা তোমাদের আমি ডিটেলস করছি। দেখো, বলেছি আমি যে সকল যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্কটা বা বক্তব্যটা শর্তযুক্তভাবে প্রকাশ পায়। কি বলেছি আমি? শর্তযুক্তভাবে, এই যে বক্স করে দিলাম, শর্তযুক্তভাবে প্রকাশ পায়, তাকে সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য বলে। উদাহরণে আসো, এক্সাম্পলে আসলে বিষয়টা অনেক ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। আমি লিখেছি যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। দেখো, এটা কিন্তু কন্ডিশনাল কথা আসে, এটা কিন্তু শর্ত সাপেক্ষমূলক কথা। হ্যাঁ, বলা হয়েছে বৃষ্টি কখন হবে? যদি মেঘ হয়। তাহলে বৃষ্টি হওয়াটা ডিপেন্ডেন্ট কার উপর, নির্ভরশীল কার উপর? শর্ত আরোপ করে কথা বলছে। বৃষ্টি তখনই হবে যখন মেঘ হবে। যদি মেঘ হয় তবেই বৃষ্টি হবে। তাহলে এটা শর্ত, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যেকার সম্পর্কটা একটা শর্ত আরোপ করে কথা বলা হয়েছে, একটা কন্ডিশন দিয়ে কথা বলা হয়েছে। যে কোনো সময় বৃষ্টি হবে না, একটা শর্ত লাগবে। শর্তটা কি? যদি মেঘ হয়। আমি যদিটা রাউন্ড করে দিয়েছি, তবেটাও রাউন্ড করে দিয়েছি। এবং এই এক্সাম্পলটা কি? যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। এটা আমার বিধেয় পদ, এটা আমার উদ্দেশ্য পদ। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যেকার সম্পর্কটা কিন্তু শর্তের আওতায়, শর্তযুক্ত। এই কারণেই সেটাকে বলা হয়েছে কন্ডিশনাল প্রপোজিশন বা সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য। তাহলে শর্তযুক্ত যুক্তিবাক্য কাকে বলে? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যেকার সম্পর্কটা যদি শর্তের আওতায় থাকে, কন্ডিশন থাকে, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যেকার বক্তব্যটা যদি একটা কন্ডিশন থাকে, একটা শর্ত আরোপ করে বলা হয়, তাহলে সেটাকে আমরা সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য বলবো। আমি আরেকটি উদাহরণ নিয়েছি, দেখো, যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে আমার যাওয়াটা নির্ভর করতেছে কার উপর? তোমার আশার উপর। তাহলে এটা একটা শর্ত দিলাম যে হ্যাঁ, আমি তখনই যাব। আমার যাওয়াটা তো নিরপেক্ষ নয়, আমার যাওয়াটা কি হবে? আমি তখনই যাব যখন তুমি আসবে। তাহলে এটা শর্ত আরোপ করে কথা বললাম। আমি যদি বলি যে তুমি যদি ভালো করে লেখাপড়া করো তবে তোমার রেজাল্ট ভালো হবে, এটাও কিন্তু কন্ডিশনাল, এটাও কিন্তু শর্ত সাপেক্ষমূলক যুক্তিবাক্য। তাহলে পরিষ্কার, আমি এখানে যদিটা রাউন্ড করে দিয়েছি, তাহলে তাও রাউন্ড করে দিয়েছি। তাহলে যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা কন্ডিশনাল, এটা সাপেক্ষ বা শর্ত যুক্ত যুক্তিবাক্য। আমরা জানি যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি, তবে বা যদি, তাহলে বা অনুরূপ কোনো শব্দ দিয়ে যে বাক্যগুলো তৈরি হয়, সেই বাক্যগুলোকে আমরা সাপেক্ষ যুক্তিবাক্য বলি। যদি, তবে বা যদি, তাহলে অনুরূপ কোনো শব্দ দিয়ে যদি বাক্য তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কন্ডিশনাল বলি। এখানে যদি মেঘ হয় তবে, যে যদি তবে আছে, এখানে যদি তাহলে আছে, এগুলো সবই কি? সাপেক্ষ যুক্তিবাক্য। পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যদি শর্ত থাকে, সম্পর্ক প্রকাশের মধ্যে যদি শর্ত থাকে, তাহলে সাপেক্ষ যুক্তিবাক্য। আর যদি শর্ত না থাকে, তাহলে নিরপেক্ষ যুক্তিবাক্য। খুবই সহজ। উদ্দেশ্য বিধেয়ের মধ্যেকার সম্পর্ক যদি শর্তহীনভাবে প্রকাশ পায়, ঢালাওভাবে প্রকাশ পায়, বিনা শর্তে যদি প্রকাশ পায়, তাহলে সেটাকে আমরা নিরপেক্ষ যুক্তিবাক্য বলবো। আর যদি শর্তের আওতায়, শর্ত দিয়ে যদি প্রকাশ পায়, তাহলে সেটাকে আমরা সাপেক্ষ যুক্তিবাক্য বলবো। আসো, এরপরে আমরা সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা বোর্ডে যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য আবার দুরকম। আমরা প্রথমে বলেছিলাম কি, যে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য প্রথমত দুরকম। একটি হচ্ছে কি নিরপেক্ষ বা শর্তযুক্ত, নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য। আরেকটি হচ্ছে সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সাপেক্ষ যুক্তিবাক্য আবার দুই রকম। আসলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টাই ইম্পর্টেন্ট, এবং এই বিষয়টার জন্যই আমাকে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যে চলে আসতে হয়েছে। এটা ছাড়া তোমরা কখনোই মাধ্যম অনুমানের প্রকারভেদ, মাধ্যম অনুমানের যে সহানুমান ইত্যাদি ইত্যাদি, সেখানে তোমাদের কখনোই পরিপূর্ণতা আসবে না। কাজেই এই জায়গাটাতে আসার জন্যই আমি এই ক্লাসটা তোমাদের জন্য আমি তৈরি করছি। দেখো, আমরা দেখলাম সাপেক্ষ যুক্তিবাক্য কত রকম। আমি বোর্ডে লিখেছি যে দু রকম। একটি হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, একটি হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য।
হাইপোথেটিক্যাল প্রপোজিশন, ডিসজাংটিভ প্রপোজিশন। দেখো এবারে আমরা জেনে নেব যে প্রাকল্পিক যুক্তি বাক্যটা কাকে বলো। আমি একটু আগেও তোমাদের একটু টাচ দিয়েছি যে সাপেক্ষ যুক্তি বাক্য। এখানে সাপেক্ষ লিখলাম কেন? কারণ এই প্রাকল্পিক যুক্তি বাক্যটার জন্ম কোথা থেকে হয়েছে? সাপেক্ষ যুক্তি বাক্য থেকেই জন্ম হয়েছে। এই কারণে কিন্তু আমি এখানে সাপেক্ষ লিখলাম, এবং তোমাদেরকেও লিখতে হবে, বলতে হবে যে সাপেক্ষ যুক্তি বাক্যে যদি, তবে বা যদি, তাহলে বা অনুরূপ কোনো অর্থ প্রকাশক শব্দ দিয়ে শর্ত উল্লেখ করা হয় তাকে সাপেক্ষ যুক্তি বাক্য বলে। এটা তো কন্ডিশনাল প্রপোজিশন। তাহলে কন্ডিশনাল প্রপোজিশনটা যদি তবে বা যদি তাহলে বা এইরূপ কোনো শব্দ দিয়ে যদি শর্ত উল্লেখ করা হয়, কন্ডিশনটা প্রকাশ পায়, যদি তবে বা যদি তাহলে এইরূপ শব্দ দিয়ে যদি শর্তটা প্রকাশ পায়, তাহলে সেই বাক্যটাকে আমরা বলবো প্রাকল্পিক যুক্তি বাক্য। প্রাকল্পিক যুক্তি বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বক, একটি হচ্ছে পূর্বক। দেখো প্রাকল্পিক যুক্তি বাক্যের অংশ কয়টি? দুইটি। একটি হচ্ছে পূর্বক, আমি বক্স করে দিলাম, আরেকটি হচ্ছে উনক। তাহলে প্রাকল্পিক যুক্তি বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যে যদি, তবে বা যদি, তাহলে বা অনুরূপ কোনো অর্থ প্রকাশক শব্দ দিয়ে যদি কোনো শর্ত প্রকাশ করা হয়, কন্ডিশন প্রকাশ করা হয়, তাহলে তাকে আমরা বলবো প্রাকল্পিক যুক্তি বাক্য। এবারে আসো প্রাকল্পিক যুক্তি বাক্যের গঠন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এখানে শর্টলি বলেছি যে প্রাকল্পিক যুক্তি বাক্যের অংশ থাকে দুইটি, একটি হচ্ছে পূর্বক, একটি হচ্ছে উনক। পূর্বক মানে কি? পূর্বক মানে তোমরা যা পূর্বে থাকে, আগে থাকে, সামনে থাকে, সেটাকে বলা হচ্ছে কি? পূর্বক। আর উনক মানে কি? যা পরে থাকে, পশ্চাতে থাকে, যা বাক্যের শেষ অংশে থাকে, সেটাকে বলা হচ্ছে উনক। তাহলে প্রাকল্পিক যুক্তি বাক্যের অংশ হচ্ছে দুইটি, একটি হচ্ছে পূর্বক, একটি হচ্ছে উনক। এখানে তারপরে আমি ডিটেলস করেছি যুক্তি বাক্যের প্রথমাংশে যে বক্তব্য থাকে, যুক্তি বাক্যের প্রথমাংশে যে বক্তব্য থাকে তাকে বলা হয় পূর্বক, তাকে বলা হয় পূর্বক। আর শেষের অংশে যে বক্তব্য থাকে তাকে বলা হয় উনক। পরিষ্কার? পূর্বক অংশে শর্ত থাকে, আমি এখানে কোড করেছি, আমি স্টার চিহ্ন দিয়েছি। দেখো পূর্বক অংশে শর্ত থাকে, কি থাকে? শর্ত থাকে। আর উনক অংশে বক্তব্য থাকে, মূল বক্তব্যটা থাকে। উনক অংশে বক্তব্যটা থাকে। যেমন এক্সাম্পলে আসো, বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমি লিখেছি যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। আমি যদি প্রশ্ন করি যে আসলে এটা কোন বাক্য, তাহলে তোমরা বলতে বাধ্য হবে স্যার এটা প্রাকল্পিক যুক্তি বাক্য। আমি এরপরে যদি কোশ্চেন করি তোমাদের কেন প্রাকল্পিক যুক্তি বাক্য, তাহলে তোমরা বলবে স্যার এটা তো যদি তবে আছে। কোনো বাক্যের মধ্যে যদি তবে থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা অবশ্যই প্রাকল্পিক যুক্তি বাক্য বলবো, তাই না? বিষয়টা কিন্তু তাই যে এই যে যদি আছে, তবে আছে, যদি তবে থাকলেই সেই বাক্যটাকে আমরা কি বলবো? প্রাকল্পিক যুক্তি বাক্য বলবো। তাহলে নিঃসন্দেহে এই এক্সাম্পলটাকে আমরা প্রাকল্পিক যুক্তি বাক্য বলছি। এবার আসো দেখো প্রাকল্পিক যুক্তি বাক্যে আমি বলেছি অংশ আছে দুইটি, একটা পূর্বক, একটা উনক। তাহলে পূর্বক কোনটা বলো? এই যে যদি বৃষ্টি হয়, এটা হচ্ছে যদি বৃষ্টি হয়, এটা হচ্ছে আমার পূর্বক। মাটি ভিজবে, তবে মাটি ভিজবে, এই যে মাটি ভিজবে, এটা হচ্ছে আমার উনক। তাহলে এটা আমার পূর্বক, এটা আমার উনক, দুটো অংশ। এরপরে আমি স্টার চিহ্ন দিয়ে আরেকটি বিষয় তোমাদেরকে আমি জানাতে চাচ্ছি, যেটা তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যায় একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে গিয়ে তোমাদের আরো ডিটেলস আমি জানাবো ইনশাল্লাহ, এবং তোমাদের জানতে হবে যে পূর্ব প্রস্তুতি স্বরূপ আমি একটু টাচ দিয়ে রাখলাম যে দেখো যদি তবে এর প্রতীক হলো ইমপ্লাইজ। চিহ্নটা দেখো, এর প্রতীক হচ্ছে ইমপ্লাইজ। যদি তবে এটার সিম্বলাইজড যখন আমরা করব, আমরা সিম্বল যখন করব, এটার সিম্বল হচ্ছে ইমপ্লাইজ। হ্যাঁ, তাহলে প্রাকল্পিক যুক্তি বাক্যের অংশ হচ্ছে কাকে বলে? বলে যদি তবে বা যদি তাহলে এই অনুরূপ কোনো শব্দ দিয়ে যে কোনো বাক্য যদি তৈরি, কোনো বাক্যের মধ্যে যদি তবে থাকে বা যদি তাহলে থাকে, তাহলে সেই বাক্যটাকে আমরা প্রাকল্পিক বাক্য বলবো। প্রাকল্পিক বাক্যের অংশ থাকবে দুইটি, একটা হচ্ছে পূর্বক, একটা হচ্ছে উনক। পূর্বক মানে কি? বাক্যের প্রথম অংশে যে স্টেটমেন্টটা থাকবে, যে শর্তটা থাকবে, সেটাকে বলা হবে পূর্বক। আর শেষের যে বক্তব্যটা থাকবে সেটা বলবো আমরা উনক। আর যদি তবে বা যদি তাহলে এটার প্রতীক হচ্ছে ইমপ্লাইজ। আমি এখানে দেখিয়েছি যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, এটাকে প্রাকল্পিক যুক্তি বাক্য বলছি এই কারণে এর মধ্যে যদি আছে, তবে আছে। এখানে আমি এইটা আন্ডারলাইন করেছি এটা এই কারণে, এটা আমার পূর্বক, এটা আমার উনক।
ওকে, তাহলে প্রাকল্পিক যুক্তিবাক্য নিয়ে তোমাদের আর কোনো কথা থাকার কথা নয়। যে বাক্যের মধ্যেই তোমরা যদি তবে বা যদি তাহলে পাবে, সেই বাক্যটাকেই তোমরা প্রাকল্পিক যুক্তিবাক্য বলবে। এবং প্রাকল্পিক যুক্তিবাক্যের মধ্যে অবশ্যই দুটি অংশ পাবে, একটি হচ্ছে পূর্বক, একটি হচ্ছে উনক। এবং প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক হচ্ছে, প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক বা যদি তবে এর প্রতীক হচ্ছে ইমপ্লাইজ। ওকে, এবারে আসো আমরা বৈকল্পিক যুক্তিবাক্যর দিকে যাব। দেখো, আমরা প্রাকল্পিক যুক্তিবাক্য আমরা ডিটেলস করেছি, এবারে আমরা বৈকল্পিক যুক্তিবাক্য আসছি। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, এবারে আমরা বৈকল্পিক যুক্তিবাক্য নিয়ে কথা বলবো। আমি বৈকল্পিক যুক্তিবাক্যের সংজ্ঞায় যা লিখেছি সেটি হচ্ছে যে যুক্তিবাক্যের মধ্যে একাধিক বিকল্পর সম্ভাবনার উল্লেখ থাকে এবং এগুলো হয় না হয়। এটা তোমাদের স্মরণে রাখতে হবে। আমি কি লিখেছি? হয় না হয়। ওইখানে লিখেছিলাম কি, প্রাকল্পিক যুক্তিবাক্যে কি লিখেছিলাম? যদি তবে বা যদি তাহলে। আর এখানের বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে কি লিখলাম? হয় না হয়। হয় না হয় এইরূপ অনুরূপ কোনো শব্দ দিয়ে যদি কোনো বাক্য প্রকাশ পায়, কোনো শর্ত প্রকাশ পায়, তাহলে সেই বাক্যগুলোকে আমরা কি বলবো? বৈকল্পিক যুক্তিবাক্য বলবো। হয় না হয় থাকতে পারে, অথবা থাকতে পারে, বাক্যের মধ্যে অথবা থাকতে পারে, কিংবা থাকতে পারে, নয়তো থাকতে পারে। এগুলো কিন্তু একই মিনিং, এগুলোর মিনিং কিন্তু একই। আমি আন্ডারলাইন করে করে দেখালাম। দেখো তো, সচরাচর হয় না হয় এই কথাটাই বেশি প্রয়োগ করে তোমাদের টেক্সট বইতে এই কথা হয় না হয় দিয়েই বেশি বাক্য তৈরি করা আছে। তবে অথবা দিলেও চলবে, কিংবা দিলেও চলবে, নয়তো দিলেও চলবে। এগুলো সবই কি হবে? এগুলো সবই হবে বৈকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক, যেমন আমি একটা এক্সাম্পল নিয়েছি, লোকটি হয় সৎ না হয় বোকা। দেখো এর মধ্যে কি আছে? হয় না হয় রয়েছে। লোকটি হয় সৎ না হয় বোকা, এটি কোন বাক্যের এক্সাম্পল? বৈকল্পিক যুক্তিবাক্যের এক্সাম্পল। তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে এই যুক্তিবাক্যটিতে কি আছে? হয় না হয় আকারে প্রকাশ পেয়েছে। পরিষ্কার হয় না হয় আকারে, এই যে আন্ডারলাইন করা আছে, হয় না হয় আকারে এই বাক্যটা প্রকাশ পেয়েছে এবং আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এর মধ্যে কোনো শর্ত নেই। তাহলে প্রশ্ন আসতে পারে যে স্যার, এটার মধ্যে তো কোনো শর্ত দেখছি না, লোকটি হয় সৎ না হয় বোকা, এর মধ্যে তো কোনো শর্ত দেখছি না। তো শর্ত নাই, অথচ সেটা কিভাবে সাপেক্ষ যুক্তিবাক্য হয়? প্রশ্ন আসতেই পারে যে এর মধ্যে তো কোনো শর্ত নাই, কিন্তু সেটা সাপেক্ষ যুক্তিবাক্য কি করে হলো? এর প্রশ্নের উত্তরে আমি বলছি, দেখো আপাতত দৃষ্টিতে যাই মনে হোক যে এর মধ্যে কোনো শর্ত নাই, তাহলে এটা কিভাবে সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ হিসেবে বৈকল্পিক যুক্তিবাক্য হয়? এর উত্তরে উইভার ওয়েগ, আমি এই যে বক্স করে রেখেছি, যুক্তিবিদ উইভার ওয়েগ এবং যুক্তিবিদ মিল, মিলের পুরো নাম হচ্ছে জন স্টুয়ার্ট মিল বা জে.এস. মিল, যাই বলো না কেন, ওনারা বলেছেন যে না, আপাতত দৃষ্টিতে যাই মনে হোক যে এর মধ্যে শর্ত নেই, কিন্তু কথাটা ঠিক না। এই বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, আমরা যদি ভেঙে ফেলি, টুকরো টুকরো করি, তাহলে এর মধ্যে আমরা কি পাবো? 4 রকম। যেমন উইভার ওয়েগ বলেছে আমরা 4 রকম যুক্তিবাক্য পাবো, আর যুক্তিবিদ মিল বলেছে আমরা 2 রকম যুক্তিবাক্য পাবো। আমি সেগুলো কিন্তু এখানে ডিটেলস করেছি। দেখো এই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করে কি পেয়ে, এই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই? আমি এভাবে লিখতে পারি, যদি লোকটি হয় সৎ তাহলে সে নয় বোকা। রাইট? যদি লোকটি সৎ হয় তাহলে সে নয় বোকা। এখানে তো লেখা আছে দুটি বিকল্প থাকবে, একাধিক বিকল্পের সম্ভাবনা থাকবে। যদি লোকটি হয় সৎ তাহলে সে নয় বোকা। তাহলে কি হলো? দেখো এই যে হয় থাকলো এবং নয় থাকলো, না হয় থাকলো। যদি, এটা কিন্তু কন্ডিশন হয়ে গেল, এটা কিন্তু শর্ত হয়ে গেল। যদি লোকটি হয় সৎ তাহলে সে নয় বোকা, এটা প্রাকল্পিক বাক্য কিন্তু হয়ে গেছে, সাপেক্ষ যুক্তি বাক্য কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, শর্ত দিয়ে বলা হয়েছে। এরপরেও আবার একটি বাক্য তৈরি করা যায়। যদি আমি এভাবে লিখি, যদি লোকটি হয় বোকা তাহলে সে নয় সৎ, দুটো বাক্য তৈরি হলো। আবার লিখেছি, যদি লোকটি না হয় সৎ তাহলে সে হয় বোকা। আবার একটা বাক্য তৈরি করেছি, যদি লোকটি না হয় বোকা তাহলে সে হয় সৎ। তোমরা খেয়াল করেছো এই 4টি বাক্যই কিন্তু কন্ডিশনাল, এই 4টি বাক্যই কিন্তু প্রাকল্পিক বাক্য। এই 4টি বাক্যর মধ্যেই কিন্তু হয় না হয় রয়েছে, হ্যাঁ, যদি তবে রয়েছে। এ কারণে এই বাক্যগুলোকে আমরা কি বলবো? এই বাক্যগুলোকে আমরা সাপেক্ষ যুক্তি বাক্যের প্রকারভেদ বলবো এবং সাপেক্ষ যুক্তি বাক্যের প্রকারভেদ হিসাবে সেটাকে আমরা বৈকল্পিক যুক্তি বাক্য বলবো।
বৈকল্পিক যুক্তিবাক্য হয় না হয় দিয়ে সচরাচর তৈরি হয়। হ্যাঁ, আর বৈকল্পিক যুক্তিবাক্যের আমি এখানে লিখেছি বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীক হলো ভেল। কি নাম? ভেল, VEL। বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীক হচ্ছে ভেল, এই যে উচ্চারণ VEL, ভেল। সিম্বল হচ্ছে এইটা, সিম্বল হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম যে সাপেক্ষ যুক্তিবাক্য দুরকম, একটা প্রাকল্পিক যুক্তিবাক্য, একটা বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্য, সংক্ষেপে বলছি, যে যুক্তিবাক্যগুলোর মধ্যে কি হবে, যে যুক্তিবাক্যগুলোর মধ্যে কি থাকবে, যদি তবে বা যদি তাহলে বা অনুরূপ কোনো বাক্য শব্দ দিয়ে কোনো স্টেটমেন্ট বা বক্তব্য প্রকাশ পাবে, সেসব যুক্তিবাক্যকে আমরা প্রাকল্পিক যুক্তিবাক্য বলবো। আর যে যুক্তিবাক্যগুলোর মধ্যে হয় না হয় বা অথবা কিংবা নয়তো ইত্যাদি আকারে প্রকাশ পাবে, সেই বাক্যগুলোকে আমরা বৈকল্পিক যুক্তিবাক্য বলবো। তাহলে আমরা নিরপেক্ষ, আমরা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যে আমরা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে আমরা প্রথম থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যা শিখেছি, যদি তোমরা এটা খুব মনোযোগ সহকারে শেখো, তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলোতে তোমাদের জন্য অনেক হেল্প হবে, অনেক উপকার হবে। হ্যাঁ, তো এরপরে আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখো, আমি তোমাদের আজকের ক্লাসের যেটা সারসংক্ষেপ, আমি সেটা একটু তুলে ধরার চেষ্টা করেছি শর্টলি। সেটা আমরা জানি যে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য দুরকম, একটি হচ্ছে নিরপেক্ষ বা শর্তহীন যুক্তিবাক্য, আর একটি হচ্ছে সাপেক্ষ বা শর্তযুক্ত যুক্তিবাক্য। সেটা আমরা ডিটেলস করেছি, তোমরা দেখেছ। এরপরে আমি এসেছি যে সাপেক্ষ যুক্তিবাক্য আবার কত রকম। একজন প্রশ্ন করেছিল আমাকে, অন্য কলেজের এক মেয়ে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার, সাপেক্ষ যুক্তিবাক্যকে আপনি প্রকারভেদ হিসেবে 2 প্রকার দেখালেন, কিন্তু নিরপেক্ষ যুক্তিবাক্যের তো কোনো প্রকারভেদ দেখালেন না। কথাটা আমার মনে পড়ে গেল, তাই আমি বলি নিরপেক্ষ যুক্তিবাক্যেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। সেগুলো আমি ইতিমধ্যে পড়িয়েছি। সেটা হচ্ছে গুণ অনুসারে যুক্তিবাক্য, পরিমাণ অনুসারে যুক্তিবাক্য, নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্য, যৌথ গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য। এগুলো সবই কিন্তু নিরপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ। এগুলো সবই নিরপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ। তো সেগুলো তো আমি আগেই পড়িয়েছি। আজকে সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ নিয়ে আমি কথা বলছি। তাহলে সাপেক্ষ যুক্তিবাক্য, সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য দুরকম আমরা দেখলাম, নিরপেক্ষ যুক্তিবাক্য এবং সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ অনেক আগেই শেষ করেছি। আজকে সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ আমি আলোচনা করেছি, ইতিমধ্যেই ডিটেলস করেছি, এখন সারসংক্ষেপ বলছি। তো সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদ দুরকম, একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, একটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। দেখো, আমি সুন্দর করে এখানে আমার মতো করে আমি চেষ্টা করেছি, সুন্দর হয়েছে কিনা আমি জানি না। তো সাপেক্ষ যুক্তিবাক্য সারসংক্ষেপ কি, যে যুক্তিবাক্যে যদি তবে বা যদি তাহলে দিয়ে বাক্য তৈরি হবে, সাপেক্ষ যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্যটা তৈরি হবে যদি তবে বা যদি তাহলে অথবা অনুরূপ কোনো শব্দ দিয়ে এই বাক্যটা তৈরি হবে, এক। দ্বিতীয়ত, প্রাকল্পিক যুক্তিবাক্যের অংশ থাকবে 2টি, একটি পূর্বক, একটি উনক। পূর্বক অংশে থাকবে শর্ত আর অনুক অংশে থাকবে মূল বক্তব্য। আর প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক হচ্ছে ইমপ্লাইজ। আমি এখানে সিম্বলাইজড করে দেখিয়েছি। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, মেঘ হয়েছে অতএব বৃষ্টি হবে। এটা তো তোমরা জানো যে প্রাকল্পিক যুক্তিবাক্য। যদি তবে আসে, কাজে এটি প্রাকল্পিক যুক্তিবাক্য। মেঘ হয়েছে, বলো তো এটা কোন বাক্য? এটা নিরপেক্ষ যুক্তিবাক্য। এটা কোন বাক্য? বৃষ্টি হবে। এটা কোন বাক্য? নিরপেক্ষ যুক্তিবাক্য। এর মধ্যে কোনো শর্ত নেই, কোনো কন্ডিশন নেই। এটার মধ্যে কোনো শর্ত নেই, কোনো কন্ডিশন নেই। কাজে এই বাক্যটা, এই বাক্যটাও কি নিরপেক্ষ যুক্তিবাক্য, এটাও নিরপেক্ষ যুক্তিবাক্য। কিন্তু এটা আমার কোন বাক্য? এটা প্রাকল্পিক যুক্তিবাক্য। কেন প্রাকল্পিক যুক্তিবাক্য? যদি তবে থাকার কারণে এটা প্রাকল্পিক যুক্তিবাক্য। তো এটাকে আমি সিম্বলাইজ করেছি। মেঘের জন্য এম নিয়েছি, মাইন্ড ইট, তোমরা ইচ্ছা মতো নিতে পারো। মেঘের জন্য এম নিয়েছি আর বৃষ্টির জন্য বি নিয়েছি। যদি তবে এটার প্রতীক কি? ইমপ্লাইজ। তাহলে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এই যে এম ইমপ্লাইজ বি। তাহলে যদি মেঘ হয়, এই দেখো এইটুকের জন্য যদি মেঘ হয় এর জন্য এম নিয়েছি, মেঘের জন্য এম নিয়েছি। তবের জন্য কি নিয়েছি? যদি তবের জন্য ইমপ্লাইজ নিয়েছি। বৃষ্টি হবে, বৃষ্টির জন্য কি নিয়েছি? বি নিয়েছি। তাহলে এম ইমপ্লাইজ বি। এরপরে কি আছে? মেঘ হয়েছে, মেঘের জন্য কি নিয়েছো? এম নিয়েছো, এই যে এম। মেঘ হয়েছে অতএব বৃষ্টি হবে, বৃষ্টির জন্য কি নিয়েছো? বি নিয়েছো। এটা হচ্ছে তার প্রতীকী রূপ। তোমরা যখন সিম্বলিক লজিকে যাবে, প্রতীকী যুক্তিবিদ্যায় যাবে, তখন তোমাদের এগুলো করতে হবে এবং এই আজকের এতটুকু আলোচনা তোমাদের অনেক অনেক হেল্প করবে। এই হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্যের ডিটেলস। আসো বৈকল্পিক যুক্তিবাক্যের দিকে তাকাও। বৈকল্পিক যুক্তিবাক্য কি দিয়ে তৈরি হয়? হয় না হয় দিয়ে বাক্য তৈরি হয়।
অনেক সময় দেখা যায় অথবা আছে কিংবা আছে নয়তো আছে, এই কারণে আমি আন্ডারলাইন করে দিয়েছি। তবে সচরাচর হয় না হয় দিয়েই বাক্য তৈরি হয়। এখানে দুটি বিকল্প থাকে, যেমন এক্সাম্পলের দিকে তাকাও, লোকটি হয় সৎ না হয় বোকা। এখানে দুটো বিকল্প আছে, হয়তো সৎ না হয় বোকা। বিকল্প কয়টা আছে? দুইটা আছে। তাহলে বৈকল্পিক যুক্তি বাক্যর দুটি বিকল্প থাকে, এই দুটি বিকল্পের যে কোনো একটি সত্য হলে আরেকটি মিথ্যা হবে। আমি লিখেছি দুটি বিকল্পের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে, অবশ্যই মিথ্যা হবে। এখানে আমি অবশ্যই লিখিনি, কিন্তু অবশ্যই মিথ্যা হবে। আর বৈকল্পিক যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে ভেল। বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীক হচ্ছে ভেল। আমি সিম্বলাইজ করেছি, লোকটি হয় সৎ না হয় বোকা। সতের জন্য আমি এস নিয়েছি, বোকার জন্য পি নিয়েছি। তাহলে হয় না হয়ের জন্য এটা কোন বাক্য? হয় না হয়ের জন্য কি ভেল নিতে হবে? তাহলে সৎ, হয় না হয়ের জন্য বোকা। হয় লোকটি সৎ অথবা বোকা। লোকটি, তারপরে লেখা আছে লোকটি হয় সৎ, সতের জন্য কি নিয়েছি? এস নিয়েছি। হ্যাঁ, অনেস্ট নেওয়া যেত, ফুলিশ নেওয়া যেত, আমি এস নিয়েছি। তাহলে লোকটি নয় বোকা। এই যে এটাকে বলা হয় নেগেশন, এটাকে বলা হয় নেগেশন, মানে কোনো বাক্যকে না পড়তে এই সিম্বলটা ব্যবহার করা হয়। লোকটি নয় বোকা, বোকার সিম্বল কি? বি। অতএব এই যে অতএব নেগেশন বি। তাহলে লোকটি হয় সৎ না হয় বোকা, লোকটি হয় সৎ, অতএব লোকটি নয় বোকা। আমি আশা করছি সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যের ডিটেলস ইনস অ্যান্ড আউট আমি আলোচনা করলাম। এরপরেও তোমাদের যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে জানাবে ইনশাল্লাহ। আর এরপরে আমি ধারাবাহিকভাবে মাধ্যম অনুমানের থেকে শুরু করে একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ক্লাসগুলো আমি শেষ করব ইনশাল্লাহ। আমার যে ব্যস্ততা ছিল অনেকটাই আমি ইনশাল্লাহ কাটিয়ে উঠেছি। তোমাদের দোয়া থাকলে, আল্লাহর মেহেরবানি থাকলে আমি স্টেপ বাই স্টেপ এই করোনা পরিস্থিতিতে তোমরা ঘরবন্দি গৃহবন্দী হয়ে আছো, আমিও গৃহবন্দী হয়ে আছি, তারপরে তোমাদের ক্লাসটাকে, তোমাদের পড়াশোনাকে সচল রাখার জন্য আমি সহ, শুধু আমি বলবো কেন, আমার কলিগ সহ, আমার প্রিন্সিপাল স্যার সহ সকলেই কিন্তু আমরা অনেক সচেষ্ট, এবং আমরা কিন্তু বসে নেই। তোমাদের জন্য পড়াটাকে সচল রাখার জন্য কিন্তু আমরা ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো কিন্তু আমাদের কলেজ পেজে আপলোড করছি। আমি আশা করব তোমরা সকলেই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিজের মতো থাকবে এবং ধর্মের প্রতি অবিচল থাকবে। করোনার যে নিয়মকানুন, এই যে বিশ্ব মহামারীতে যে সারা বিশ্বে ছয়লাভ, সেই নিয়মকানুন মেনে চলবে। আমি অনেক সময় দেখেছি যারা তোমরা স্টুডেন্ট তারা কিন্তু নিয়মকানুন খুব কম মানো, কিন্তু লজিকের স্টুডেন্ট আমি অন্যভাবেই কিন্তু দেখি, এবং তোমরাও জানো যে মুসলিম স্যার কিন্তু অন্যরকম। কাজে আমি বলছি তোমরা যে যেখানেই আছো নিয়ম কানুনের মধ্যে থাকবে, মহান রাব্বুল আলামিনকে ডাকবে, আরাধনা করবে, যাতে করে সারা বিশ্ব থেকে এই মহামারী ভাইরাস আল্লাহ তাড়াতাড়ি উঠিয়ে নেন। সকলেই আমরা আবার সুস্থ শরীরে ভালোভাবে যত কলেজে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি সেই প্রত্যাশা রাখবো। এবং তোমাদের কাছেও আমি দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকি, সুন্দর থাকি। মহান রাব্বুল আলামিন যাতে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আমাকে